শিল্পগুরু শফিউদ্দীন আহমেদ বাংলাদেশের পথিকৃৎ শিল্পীদের একজন। আমরা জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং শিল্পী শফিউদ্দীন আহমেদকে আমাদের পথিকৃৎ শিল্পী হিসাবে দেখি। তার এবছর জন্মশতবার্ষিক। এই তিনজন বিশ্বমানের শিল্পী এবং আমাদের চারুকলা অঙ্গনকে তারা সমৃদ্ধ করে গেছেন নানাভাবে। আজকের চারুকলা অঙ্গনের যে সমৃদ্ধির পিছনে এই তিন পথিকৃতের ভূমিকা অনন্য, অগ্রগণ্য। তাদের অবদানকে স্বীকার করেই আমরা পথ চলি এবং এই তিনজনের মধ্যে বয়সের দিক থেকে শিল্পী শফিউদ্দীন আহমেদ তিনি বয়োকনিষ্ঠ এবং তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি আরেকটি পরিচয় পরিচিত, সেটি হলো বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক। তিনি ছাপচিত্রের মাধ্যমের প্রতিটি শাখায় তিনি বিপুল অবদান রেখে গেছেন এবং এই মাধ্যমের সবগুলো শাখাকে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশ্বমানের পর্যায়ে উন্নীত করে গেছেন। আমরা প্রথমে যদি এই শিল্পীর জীবনের দিকে তাকাই, তার পারিবারিক যে গঠন, পারিবারিক যে উৎকর্ষ, সেই দিকে যদি তাকাই, ঐতিহ্যের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে কলকাতা শহরের একটি অভিজাত, শিক্ষিত, সাংস্কৃতিক পরিবারে তার জন্ম। কলকাতা শহরেরও অত্যন্ত অভিজাত অঞ্চল ভবানীপুরের নন্দন রোডে ছিল তাদের বাড়ি এবং তার বাবা, তার পিতামহ, চাচা এবং পরিবারের একটি উন্নত সাংস্কৃতিক মনোজগৎ গড়ে উঠেছিল সেই সময় ভবানীপুর অঞ্চলে। এবং তার বাবা, চাচারা সবাই শিক্ষিত ছিলেন। তাদের বাড়িতে গান বাজনার ব্যবস্থা ছিল। শিল্পী শফিউদ্দীন আহমেদ, তার বোন সহ সকলেই সেখানে আমরা দেখছি যে সেতার বাদন থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা ভূমিকা পালন করেছেন। আর এর সঙ্গে যদি দেখি, খেলাধুলা থেকে শুরু করে সুইমিং, সব কিছুতেই শিল্পী শফিউদ্দীন আহমেদ তার এই চিত্রকলা, তার যে শিল্পী হিসাবে ভূমিকা, তার বাইরেও একটি তার সাংস্কৃতিক জগতের তার সক্রিয়তা আমরা এখানে লক্ষ্য করি। দ্বিতীয়ত আমরা দেখব যে তিনি যখন চারুকলায় ভর্তি হলেন, কলকাতা আর্ট স্কুলে ভর্তি হলেন 1936 সালে, তখন থেকে আমরা তার শিক্ষক মণ্ডলী, এক সমৃদ্ধ শিক্ষক মণ্ডলীকে তিনি পেয়েছিলেন আর কি। সেই শিক্ষক মণ্ডলী তার শিল্পী হিসাবে তার যে গড়ে ওঠার যে জগৎটি, মনোজগৎটি, সেইটি তারা তৈরি করে দিয়েছেন এবং সেইখানে তিনি যে পরবর্তীকালে শিল্পের একজন সাধকে পরিণত হলেন, শিল্পকে তিনি নিলেন সাধনা হিসাবে। তার কাছে প্রতিটি চিত্রকর্মই একটি শিল্পের সাধনা। এইটি এর পিছনে তার শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। এবং তিনি আব্দুল মঈন থেকে শুরু করে সেই সময় তিনি যাদের পেয়েছিলেন, তারা তার মনোজগতের যে একটা সমৃদ্ধ রূপ, সেটি তারা গঠন করে দিয়ে গেছেন। এবং আমরা পরবর্তীকালে দেখব যে তিনি প্রথমে তো তিনি এই পাশ্চাত্য যে ধারার শিল্পী হিসাবে গড়ে উঠেছিলেন, কিন্তু পরে তিনি যখন এখানে সেই শিক্ষকতার কোর্সে ভর্তি হলেন 6 বছরের কোর্স শেষে, তখন তিনি ভর্তি হলেন সেটা হলো ছাপচিত্রের উপরে। তো আমরা 1936 থেকে 46 পর্যন্ত একটা কালপর্ব পাই, যেটা তার এই ছাত্রত্বকাল, শিক্ষার্থীকাল, এবং সেইটি গড়ে উঠেছে কলকাতা আর্ট স্কুলের সেই সময়কার যে শিক্ষা প্রণালী, শিক্ষা পদ্ধতি, তার মধ্য দিয়ে। এবং আমরা দেখব যে তিনি প্রকৃতি থেকে, শুধুমাত্র বই থেকে নয়, শুধুমাত্র শিক্ষকদের কাছ থেকে নয়, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করেছেন। প্রকৃতির সাহচর্যে গিয়েছেন এবং সেই প্রকৃতি তাকে শিক্ষক হিসেবে অনেক কিছু শিখিয়েছে। এবং আমরা তার সেই যে দুমকার যে পর্ব, দুমকা নিয়ে শফিউদ্দীন আহমেদের মতো এত ছবি কেউ আঁকেননি।
মানে এই যদি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ধরি, দুই দেশের মধ্যেই আর কি তার ছবির সংখ্যা অনেক বেশি। এটি একটি দিক। আরেকটি হলো পরবর্তীকালে তিনি যখন 47 উত্তরকালে ঢাকা এলেন, আমরা তার জীবনের দুটি পর্ব, কলকাতা পর্বে আমরা দেখছি যে 1922 থেকে 47 পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন, আবার 47 উত্তরকালে যখন তিনি ঢাকা এলেন, ঢাকায় তিনি জীবনের বাকি অংশ মানে 90 বছর বয়সের, তিনি যখন 2012 সালে মারা গেলেন, 90 বছর বয়সের বাকি অংশ তিনি ঢাকাতেই কাটালেন। একটা নাগরিক জীবন, নাগরিক পরিশুদ্ধি এবং বাবা মার কাছ থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ধারণা তিনি অর্জন করেছিলেন, তার সমগ্র শিল্পী জীবনে সেটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন। এবং অক্ষুণ্ণ রাখার মধ্যে দিয়ে তার এই পিতামাতার শিক্ষা এবং তার শিক্ষকদের শিক্ষা, এই দুই মিলে তার মধ্যে যে শিল্পী হিসাবে যে নিষ্ঠা, যে শিল্পী হিসাবে তিনি আগেই আমরা বলছি যে সাধক হিসাবে তিনি যে নিজেকে গড়ে তুলেছিলেন, সেইটি আমরা তার সমগ্র এই শিল্পী জীবনে আমরা সেটা লক্ষ্য করি। তা থেকে তিনি একটুও বিচ্যুত হননি। এবং তার সঙ্গে আরেকটি বিষয় লক্ষ্য করব, সেটা হলো যে স্বল্পে তুষ্ট জীবন। কোনো অর্থের পিছনে, খ্যাতির পিছনে, প্রতিপত্তির পিছনে তিনি ছোটেননি, কোনো প্রশাসনের পিছনে তিনি ছোটেননি। সারাটা জীবন তিনি শিল্পী হিসেবে থেকেছেন। তার সামনে শিল্পকে কিভাবে উন্নত করা যায়, একটি ছবিকে কতভাবে তার উৎকর্ষ সাধন করা যায়, সেইটি ছিল তার প্রধান বিবেচ্য বিষয়। এবং এই বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে আমরা দেখব যে তিনি এতগুলো মাধ্যমকে ব্যবহার করেছেন। যেমন প্রথমে জল রঙে ছবি এঁকেছেন, তারপরে তিনি এই ছাপচিত্রের মাধ্যমের মধ্যে দেখি আমরা যে তিনি ড্রাই পয়েন্টে ছবি এঁকেছেন, তারপরে দেখি যে তিনি উড এনগ্রেভিংয়ে ছবি এঁকেছেন। কিন্তু এই মাধ্যমগুলো তিনি একসময় ছেড়ে দিয়েছেন, সব মাধ্যমে তিনি থাকেননি। এবং উড এনগ্রেভিং থেকে যখন তিনি লন্ডনে পড়াশোনা করলেন, লন্ডনে পড়াশোনার পরে আমরা দেখব যে তিনি মেটাল এনগ্রেভিংয়ে চলে গেলেন। এচিং, একুয়াটিন্টে তিনি কলকাতা পর্বেই তিনি শিখেছিলেন, কিন্তু এইটি আরও বেশি সমৃদ্ধ হলো সেই লন্ডনের শিক্ষা নেওয়ার ফলে। কিন্তু কতগুলো জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হলো যে কতগুলো মাধ্যম তিনি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। সেটা হলো তেল রঙের ছবি আঁকা এবং তার সঙ্গে রেখাচিত্র, ড্রয়িং যদি বলি আর কি, এটি তার সারা জীবনই তিনি এখানে থেকেছেন। আরেকটা হলো তার পরীক্ষা নিরীক্ষার বিষয় হলো যে এক মাধ্যমের কাজ আর এক মাধ্যমে নিয়ে আসা, এক মাধ্যমের যে আবেদন, সেই আবেদনকে অন্য মাধ্যমে ফুটিয়ে তোলা। যেমন তার রেখাচিত্রের রেখা কিংবা তার যে এই ছাপচিত্রের রেখা, সেগুলো তিনি নিয়ে এলেন তেলচিত্রের মধ্যে, বা তেলচিত্রের টেকচার সেটার মানে নিয়ে এলেন আর এক মাধ্যমে নিয়ে গেলেন। কিংবা একুয়াটিন্টের যে দানাদার বৈশিষ্ট্য, সেটা আমরা তার রেখাচিত্রের মধ্যেও দেখি কিংবা তার তেলচিত্রের মধ্যেও দেখি। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো সবশেষে আমি যেটা বলবো, এই জন্মশতবর্ষে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের সময় আমরা এই কথা আরও বড় করে বলবো, যে সেটা হলো যে তিনি সারা জীবনের সাধনার মধ্য দিয়ে তিনি শিল্পকেই শুধু উন্নত করে গেছেন। এবং সেক্ষেত্রে মানে যে বিষয়টা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো তিনি পাশ্চাত্যের যে বিষয়টাকে তিনি নিয়েছেন, সেটা হলো টেকনিক্যাল জায়গাটা কতভাবে দক্ষতা অর্জন করা যায় টেকনিক্যাল জায়গাটাতে, সেইটিতে একটা চূড়ান্ত রূপে নিয়ে যাওয়ার তিনি চেষ্টা করেছেন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। কিন্তু যেটা বলার বিষয়, সেটা হলো শুধুমাত্র পাশ্চাত্যের এই টেকনিক সমৃদ্ধ বা টেকনিক সর্বস্ব তিনি ছিলেন না। তার বিষয় অন্বেষণে তিনি সবসময় দেশকে প্রাধান্য দিয়েছেন, দেশের বিষয়কে, দেশের মানুষকে, দেশের শ্রমজীবী মানুষকে। তার চিত্রের মধ্যে শ্রমজীবী মানুষ ব্যাপকভাবে এসছে, নিম্নবর্গের মানুষ। এবং এই দেশাত্মবোধ, দেশপ্রেম তার ছবির মধ্যে, বিষয়ের মধ্যে ব্যাপকভাবে আছে। মানে প্রথম দিকে তিনি অবয়বধর্মী ছবি এঁকেছেন, কিন্তু লন্ডনে যাওয়ার পর অবয়ব থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কিন্তু আবার তার শেষ জীবনে আমরা অবয়বকে দেখি। কিন্তু এই সব কিছু প্রতীক রূপক তিনি ব্যবহার করেছেন। তার ছবি সম্পূর্ণভাবে আমরা বলবো না যে তার ছবি নিরবয়ব বৈশিষ্ট্য পালন করেছে, কিন্তু সবসময় তার মধ্যে একটা প্রতীকধর্মিতা, রূপকধর্মিতা এগুলো ছিল। এবং দেশকে তিনি সবসময় তার বিষয়ের মধ্যে, তার চিন্তার মধ্যে দেশটি প্রাধান্য পেয়েছে আর কি। ওই টেকনিক, যে পাশ্চাত্যের টেকনিকে তিনি দক্ষ হয়েছেন, উৎকর্ষ সাধন করেছেন ছবিকে, কিন্তু তার সবসময় মাথার মধ্যে, চিন্তার মধ্যে ছিল দেশপ্রেম, দেশাত্মবোধ। এইটি তাকে বাঁচিয়ে রাখবে এবং তিনি আমাদের এই চারুকলা জগৎকে, বাংলাদেশের চারুকলা জগৎকে তার এই সমৃদ্ধ
চিত্র দিয়ে তিনি আরও মানে শত শত বছর তিনি আমাদের শিল্পীদের মধ্যে বেঁচে থাকবেন এবং শিল্পীদের অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবেন। এই বলে তার প্রতি আবারও এই জন্মশতবার্ষিকীতে আমার গভীর থেকে গভীরতর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি।